বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি একে তোফায়েল আহমেদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমার তৃতীয় আলোচনা, তৃতীয় ক্লাস। তবে আশা করি যে তোমরা সকলেই ভালো আছো। বাড়িতে স্বাস্থ্যবিধি, সামাজিক নিরাপত্তা, সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা তোমাদের প্রাত্যহিক কাজগুলি করছো, এটা আমি আশা করি। সো দ্যাট আমরা আসলে খুবই ক্লান্ত, একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে এসে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কোভিড-19 প্রভাবের কারণে আমরা এখন সমাজবদ্ধ যে এটা শুনতে অভ্যাস, এখন একটা মানুষের সাথে হাত দেওয়া সহজেই করা যাচ্ছে না। তারপরেও আমাদের জীবন থেমে নেই। জীবনটা একটা চলমান নদীর মতো, কখনো খরস্রোতা, কখনো ভাটা। আজকে মানব সভ্যতা সারা দুনিয়াতে আমরা নদীর প্রবাহমান স্রোতধারার পরে যেটা ঘটে, তার গতি কমে যায়, ভাটাতে চলে আসে। আজকে আমরা ঠিক এমনই এক ভাটা প্রান্তে অবস্থায় পড়ে আছে। যাই হোক, আজকে আমার তৃতীয় ক্লাস। সেই ক্লাসটা হলো, আমি প্রথম দিন যেটা শুরু করেছিলাম যে পরিণতির সংজ্ঞা, তারপরে পরিণতির সাথে ছোট ছোট রাষ্ট্রকে কেন্দ্র করেই পৌর রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। তারপর রাষ্ট্র শব্দটি যেগুলো ব্যবহৃত হয়েছিল, সেখানে রাষ্ট্রের সংজ্ঞা, এলিমেন্টস অফ স্টেট দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়, সুশাসন। এই সুশাসন শব্দটি আমরা প্রত্যয়টি শাসনের সাথে সংযুক্ত হওয়ার কারণে আমরা আজকে রাষ্ট্রীয় এবং সামাজিক প্রশাসনিক কাজগুলি যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখব যে সুশব্দটি অনেকাংশেই নিয়ম। যাই হোক, এমন অবস্থায় আমরা বলতে পারি যে বর্তমানে উন্নয়নশীল দেশগুলোতে সুশাসন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। সাধারণত সুশাসন বলতে একটি আদর্শ পরিচালনা ব্যবস্থাকেই বোঝায়, যাতে একটি দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক উন্নয়ন অবিসম্ভাবী। সুশাসন ব্যক্তি, গোষ্ঠীর স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা নিশ্চিত প্রদান করে থাকে। এটি নাগরিকদের আত্মমর্যাদা বৃদ্ধি করে, আত্ম উন্নয়নে সহায়তা করে। তাই কোনো দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে যদি আমরা চাই, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন। আমরা ভূমিকায় যদি আরেকটু আলোচনা করি সুশাসনে, তাহলে দেখব যে সুশাসন প্রতিষ্ঠা ছাড়া কোনো রাষ্ট্রের উন্নয়ন, একটি রাষ্ট্রের সকল স্তরে উন্নয়ন করা আসলেই অসম্ভব। অর্থাৎ সুশাসনের কোনো বিকল্প নেই। রাষ্ট্রকে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিচালনার মাধ্যমে উন্নতির শীর্ষে পৌঁছে দেওয়া, এটা আমাদের স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে রাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক, প্রশাসনিক বিভিন্ন দপ্তর, রাষ্ট্রের অভ্যন্তরে
সরকার কর্তৃক পরিচালিত অথবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলি আমরা সহ আমরা যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে নিজেরাই আগে কিছু আত্মউপলব্ধি, আত্মশুদ্ধি অত্যন্ত জরুরি। এমত অবস্থায় উন্নতির শীর্ষে পৌঁছে দিতে সুশাসন বদ্ধপরিকর। কারণ যেখানে দুর্নীতি হয় কোনো সেক্টরে, তখন কিন্তু আর উন্নতির দিকে আমরা অগ্রমান পৃথিবীকে আমরা অভিযাত্রী হতে পারি। পশ্চিমা বিশ্বের অধিকাংশ পণ্ডিত এবং তাত্ত্বিকগণের মতে সুশাসন বলতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বোঝায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতেই সুশাসন কথাটি এসেছে। সুশাসন যদি কোনো দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে, তাহলে কেবল গণমুখী হলেই চলবে না, মালিকানাও থাকতে হবে জনগণের হাতে। এখন মালিকানাও থাকতে হবে জনগণের হাতে। এই অবস্থায় যদি আমরা আলোচনা করি, এখানটাও যদি পরে আলোচনা চাই, বিস্তারিত আলোচনায়, সুশাসন উপর থেকে এলিট দ্বারা যদি পরিচালিত হয়, তাহলে কিন্তু রাষ্ট্রের অভ্যন্তরে সমস্ত স্তরে সুশাসন পৌঁছে দেওয়া যাবে না। এলিটটা এলিটদের মতো করে পরিচালনা করতে চাইবে, সেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ধ্বংসের মুখে ধাবিত হবে। জনগণকে নিজস্ব শাসন গড়ে তুলতে যদি হয়, তাহলে এই সুশাসনের কোনো বিকল্প নেই। প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি প্রতিরোধ করতে, সুনীতি প্রতিষ্ঠা করে রাজনৈতিক অর্থনৈতিক সাম্য, মানবাধিকার নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন। এখন আমরা যদি একটু বিস্তারিত আলোচনায় যাই, তাহলে দেখব যে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে শাসন, সরকার, এই দুইটা বিষয়ে আমাদের আলোচনা অতি জরুরি। আমরা যদি দেখি, সুশাসন সম্পর্কে জানতে হলে আমাদেরকে শাসন ও সরকার সম্পর্কে জানতে হবে। শাসন এবং সরকারের মধ্যে গভর্নমেন্ট এবং যে তার পরিচালনা, এই বিষয়ে যদি আমাদের সেমন ধারণা থাকে, তাহলে আমরা স্বশিক্ষায় শিক্ষিত না হয়ে যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে থাকি, আমরা সব হয়ে যাই, তাহলে রাষ্ট্রের উন্নতি, পৃথিবীর উন্নয়নশীল রাষ্ট্র থেকে আমরাও জমিতে দিতে পারব যদি ওই জায়গাটায় আমরা ঠিক থাকি। তাহলে দেখি যে শাসনের যে ধারণা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক জনাব মাহবুবুর রহমান বলেছিলেন, শাসক হবে এমন একটি ধারণা যেখানে কর্তৃপক্ষ উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সুসংগঠিত ব্যবস্থাপনা প্রয়োগ করবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় স্যার জনাব মাহবুবুর রহমান স্যার এটা নিজস্ব মতামত পোষণ করেছেন। আরেকটা সরকার, এটার সাথে যদি সরকারকে অন্যান্য জড়িত করি, তাহলে দেখবো যে অধ্যাপক উইলবি, রাষ্ট্রবিজ্ঞান উইলবি, তিনি বলেছেন যে সরকার হচ্ছে একটি প্রতিষ্ঠান বা যন্ত্র, যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন কার্যকর করে থাকে। এটা অধ্যাপক উইলবির ভাষা। তাহলে এখানে কিছু উৎপত্তিগত অর্থের দিকে যদি সুশাসনের বিষয়টা যদি আমরা আলোচনা করি, তারপরে পর্যালোচনাতে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ভিউয়ার্স, সুশাসনের শব্দগত অর্থ ইংরেজি গভর্নেন্স শব্দটি গ্রিক শব্দ করে নাও থেকে উৎপত্তি হয়েছে। এর অর্থ যথাক্রমে চালন, করে নয় গ্রিক শব্দ করে নয় অর্থ চালন, যিনি পরিচালনা করেন। প্লেটো
এটি রূপক করতে প্রথম ব্যবহার করেছিলেন শাসন অর্থাৎ গভর্নেন্স প্রত্যয়টির সাথে সুপ্রত্যয় যোগ করে সুশাসন অর্থাৎ গুড গভর্নেন্স শব্দটি উদ্ভাবন ঘটানো হয়েছে। বর্তমানে গুড গভর্নেন্সের বাংলা সুশাসন করা হয়েছে, তাই সুপরিচালনা এর তুলনায় সুশাসন শব্দটি শ্রুতিমধুর এবং জনপ্রিয় বলে মনে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যদি এখানে এই অধ্যায়টি অনেক ছোট কিন্তু গুরুত্ব বহন করে অনেক, এটার সাথে আরেকটা বিষয় প্রত্যয় জড়িত আছে, ই গভর্নেন্স। গুড গভর্নেন্স আর হলো ই গভর্নেন্স। আমরা এখানে দেখলাম যে শাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে এক ধরনের, আবার সরকারকে এখানে রাখা হয়েছে। আমি এটার সাথে আরেকটা মত প্রকাশ করতে চাই, সেটা হলো যে রাষ্ট্র পরিচালনার স্বার্থে আমরা জানি যে গণতন্ত্রের পরিভাষায় রাষ্ট্রের অভ্যন্তরে সমগ্র জনগণ তার স্বাধীন মতামত প্রকাশ করার যদি জায়গা থাকে, তার ভোটাধিকার প্রয়োগটা যদি সঠিকভাবে প্রয়োগ করতে জানে, প্রয়োগ করতে পারে, ওই ধরনের পরিবেশ আমরা যদি করে দিতে পারি, তাহলে আমরা যদি করে দিতে পারি, এই শব্দটির সাথে আমরা রাষ্ট্রের প্রশাসনিক এবং সাংবিধানিকভাবে যারা পদের দায়িত্বে আছেন, তারা যদি গণতন্ত্রকে প্রস্ফুটিত করার জন্যে একটা সঠিক রাস্তা ব্যবহার করে, তাহলেই শুধুমাত্র সুন্দর সুন্দর ব্যক্তিগুলি প্রশাসনে আসবেন, তার স্বাধীন মতামত প্রকাশ করবেন, নিজে দুর্নীতির সাথে জড়িত হবেন না, এবং জনগণ সেই শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রের অভ্যন্তরে কোনো দুর্নীতিকেই জনগণ প্রশ্রয় দেবে না, এটা আমার বিশ্বাস। অতএব আমি মনে করি যে সরকার কি, আসলে সরকার একটা রাষ্ট্র পরিচালনার মাধ্যম, কিন্তু সরকারকে আমরা যারা পরোক্ষ ভোটে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করে এনে আমরা সংসদে বসিয়ে দিই, সেখানে রাষ্ট্রের অভ্যন্তরে বিশেষ করে বাংলাদেশে তেঁতুলিয়া থেকে টেকনাফ থেকে পাথুরিয়া এই 55,598 বর্গ কিলোমিটারের মধ্যে যারা আমরা অবস্থান করি, জনগণ, প্রশাসন, সমস্ত কিছুতে একটা নির্বাচন কমিশনের সদিচ্ছার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে একজন সুশিক্ষিত সুশীল রাজনৈতিক নেতাকে নির্বাচিত করার পরে যিনি জনগণমুখী নেতা থাকবেন, জনগণের কল্যাণের জন্য কাজ করবেন, তার ধারণাটা থাকবে এরকম যে ধনীর অট্টালিকা 18 তলা 42 তলা অট্টালিকা থেকে গরিবের জীর্ণ কুঠির পর্যন্ত রাষ্ট্রের অভ্যন্তরে পার্লামেন্টে বসে যে আইন ওনারা প্রণয়ন করবেন, সেই আইনটাকে জনগণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য যদি বদ্ধপরিকর থাকেন, তাহলে এই বাংলাদেশের 465-70 মতো উপজেলা রয়েছে, 490টির মতো, সেখানে আমাদের রাষ্ট্রের এই উপজেলা ভিত্তিক রাষ্ট্রের হাতকে প্রসারিত করার জন্য এবং রাষ্ট্রের অভ্যন্তরের কাজকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সেখানে কিন্তু পাবলিক প্রতিনিধির পাশাপাশি আমাদের রাষ্ট্র কর্তৃক নিয়োগ আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট, আমাদের ওসি সাহেব, আমাদের অন্যান্য সাহেব যারা আছেন, তারা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে শাসনকে সুশাসনের রূপদান করতে পারে, তাহলে আমার মনে হয় যে প্রধানমন্ত্রী একা সমস্ত কিছু কাজ করতে করতে জনগণের কল্যাণের ইচ্ছাটাকে পোষণ করেন, ওই ইচ্ছাটাকে যদি এই উপজেলার থেকে আরম্ভ হয়ে যায় এবং ওখানে এই আমাদের জনগণ কর্তৃক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য উনিও যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হন, সুশিক্ষিত হন, তাহলে রাষ্ট্রের বা উপজেলা অর্থাৎ প্রত্যেকটা উপজেলাতেই যদি আমাদের উন্নয়নের রোল মডেল হিসাবে যদিও আমরা পরিচিতি পেয়েছি,
কিন্তু উন্নয়নের রোল মডেল এখানে মডেলটা একমাত্র পরিচালক বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি যে কাজটা করেন সেই কাজটি প্রত্যেকটা উপজেলায় ওই নির্বাহী কর্মকর্তা থেকে আরম্ভ করে আমাদের মাননীয় সংসদ সদস্য উনি, আমাদের উপজেলা প্রশাসন রয়েছে, উপজেলার চেয়ারম্যান রয়েছেন, আমাদের স্থানীয় চেয়ারম্যানরা রয়েছেন, প্রত্যেকেই যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুশাসনকে, প্রধানমন্ত্রীর কাঙ্ক্ষিত লক্ষ্যকে বাস্তবায়ন করতে চাই, তাহলে সুশাসনের কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। অতএব আমরা বিশ্বাস করি যে আমরা পৌরনীতির সংজ্ঞায় পেয়েছিলাম পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, লোকাল, ন্যাশনাল অ্যান্ড হিউম্যান। এখানে যদিও বলা আছে যে অতীত থেকে জ্ঞান অর্জন করে ভবিষ্যতের বুনিয়াদ, ভবিষ্যতের কিছু যদি করতে চাই, উক্তিটি আমার নয়, সেটা আমার প্রিয় রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক EM Pai তিনি যথার্থই বলেছিলেন। আসলে ওই সংজ্ঞাটার সাথেও যদি আমরা মিলিয়ে নিই তাহলে দেখব যে এই সুশাসন ছাড়া একটি রাষ্ট্র, আসলেই একটি রাষ্ট্র অন্ততপক্ষে উন্নয়ন থেকে 1000 বছর পিছিয়ে যাবে। আর যদি রাষ্ট্রের অভ্যন্তরে যে সকল আমলা, সচিব, টিওনসাই, আমাদের জাতীয় সংসদ সদস্য, আমাদের রাজনীতিবিদ, তারা প্রত্যেকে যদি সুশিক্ষা এবং রাজনীতিবিদের হাতে যদি রাজনীতিটা থাকে, প্রশাসনিক ক্ষেত্রে যদি মেধার ভিত্তিতে সুশিক্ষায় শিক্ষিত যারা এখানে আমাদের সচিব মহোদয়রা আছেন, তাদের হাতে তারা যদি সৎ ইচ্ছা পোষণ করে, তাহলে রাষ্ট্রের আমাদের যে অঙ্গ, আমাদের রাষ্ট্রের যে অঙ্গগুলি আছে এবং বিশেষ করে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ইদানিং যে মহামারী আকার ধারণ করেছে, যে রাষ্ট্রীয়ভাবে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, দু একটা কাজের জন্য রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ হয়, সেটা থেকে আমরা সকলের সহযোগিতা লাগবে। জনগণ সৎ হইতে হবে, রাজনীতিবিদরা সৎ হতে হবে। এটার নামে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে প্রত্যেকেই একোমোডেটভাবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এইটুকু থাকবে সুশাসনের সর্বশেষ কথা। প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি বলবো যে তোমরা ঘরে বসে বইটাকে একটু দেখবে এবং লাইভে আসবে। প্রতিদিন আমরাও সরকারের নিয়ম নির্দেশনা মোতাবেক আমরা ক্লাস করছি, করে যাবো ইনশাল্লাহ। তোমরা সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।